আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়টা অষ্টম শ্রেণীতে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব অষ্টম শ্রেণী লেভেলের যে বিষয়গুলোকে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে সবগুলো একে একে বুঝিয়ে দেওয়ার। তো আজকে আমরা মূলত এই অধ্যায়ের কয়েকটা ছোট ছোট প্রশ্ন উত্তর শেখার চেষ্টা করব, এবং যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে সেই প্রশ্নগুলোর বিষয়ে যা কিছু জানার দরকার সেগুলো আমরা জেনে নিব। তো আমরা কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আগে দেখি এই অধ্যায় থেকে, পার্ট 1 এবং 2 এর উপর ভিত্তি করে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের পার্ট 1 এর একটা প্রশ্ন হচ্ছে প্রতীক কাকে বলে। প্রতীক, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নটার সাথে আশা করি আমরা পরিচিত। তারপরে আমি আর একটু ব্যাখ্যা করে বলবো এটার উত্তর কীরকম। প্রতীক, আমরা এখানে দেখো কয়েকটা জিনিসকে উপস্থাপন করেছি, কয়েকটা ইংরেজি লেটার। সো যদিও আমরা এখানে মনে করতে পারি যে এটা LION বা লায়ন দেওয়া, কিন্তু এই অক্ষরগুলোকে যখন রসায়নের ভাষায় উল্লেখ করা হবে বা রসায়নের মধ্যে, তোমরা জানো বিজ্ঞানের একটা শাখা হচ্ছে রসায়ন, রসায়নের মধ্যে যখন এই অক্ষরগুলোকে উল্লেখ করা হবে তখন কিন্তু সেটা লায়ন হবে না। কারণ এই অক্ষরগুলো দ্বারা কিছু মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের কয়েকটা অক্ষরকে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন LION, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা মৌল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্যায় সারণী, তোমরা জানো পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল আছে, অর্থাৎ আমাদের এই প্রকৃতিতে মোট 118টি মৌল আছে। তো এই 118টি মৌলের মধ্যে 20টা মৌলকে এখানে উপস্থাপন করা হয়েছে। তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়েও কিন্তু 18টা মৌলকে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো যে এই যে হাইড্রোজেনের জন্য H প্রতীককে ব্যবহার করা হয়েছে, হিলিয়ামের জন্য HE প্রতীক, লায়নের যে LI ছিল সেখানে আমরা লিথিয়ামের জন্য অ্যাকচুয়ালি LI ব্যবহার করছি। এরকমভাবেই যে তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেনের যে প্রতীক সেটা হচ্ছে O, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। তো এরকমভাবে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে সেই মৌলের প্রতীক বলা হয়। যেমন এখানে প্রত্যেকটা, এখানে 20টা মৌলের 20টা প্রতীককে বড় করে দেখানো হয়েছে। তো প্রতীকের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। প্রতীকের সংজ্ঞা হচ্ছে যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নিব, পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে মৌলের নামটা ইংরেজি ভাষা থেকে আসতে পারে অথবা ল্যাটিন ভাষা থেকে আসতে পারে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 20-এর মধ্যে এই যে সোডিয়াম কিন্তু তার ইংরেজি নাম, কিন্তু তার যে প্রতীকটা আসছে ল্যাটিন ভাষা থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম থেকে এখানে Na আসছে। তো এরকমভাবে আসলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে এখানে 20টা মৌলের 20টা প্রতীক আমরা দেখতে পাচ্ছি, এবং ইংরেজি ল্যাটিন নামের একটি অক্ষর নেওয়া হতে পারে অথবা 2টি অক্ষর নেওয়া হতে পারে। আমরা কোনো কোনো মৌলের জন্য দেখব একটা অক্ষর, আবার কোনো মৌলের ক্ষেত্রে দেখা যাবে 2টা বর্ণ এখানে আছে। আসলে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংকেত কাকে বলে। এটাও পার্ট 1 থেকে 2 এর মধ্যে আছে। সংকেত কাকে বলে। সংকেত বলতে আমরা আসলে বুঝি কোনো চিহ্ন, কিন্তু বিজ্ঞানের ভাষায় অর্থাৎ রসায়নের ক্ষেত্রে এই সংকেতকে নতুন একটা মাত্রা দেওয়া হয়েছে। সেটা কীরকম, উত্তরটা যদি আমরা দেখে নিই তাইলে আমরা এভাবে লিখতে পারবো যে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এই জিনিসটা আমরা মুখস্থ করে নিব, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ডের পরীক্ষায়। তাইলে আমরা মৌল এবং যৌগের পার্থক্য নিশ্চয়ই জানি। মৌল এবং যৌগ বলতে কি বোঝায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ পানির সংকেত হচ্ছে H2O, এটা হচ্ছে পানির সংকেত, কারণ পানি হচ্ছে একটা যৌগ। আবার আমরা অক্সিজেনের সংকেতকে এখন আমরা মানে বর্তমানে এই কোভিড সিচুয়েশনে সবচেয়ে বেশি মানে ভয়ের মধ্যে থাকে যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে অক্সিজেনের স্বল্পতার কারণে কিন্তু নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। তো এই অক্সিজেনের যে সংকেত সেটা হচ্ছে O2।
তাহলে এখানে অক্সিজেন এবং পানি দুটি আমাদের জন্য অতি প্রয়োজনীয় দুইটা উপাদান পদার্থ, এবং এগুলার সংকেতকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সংকেতকে নিয়ে আলাদাভাবে কথা বলা যায়, যদি তোমরা চাও আমি আরেকটা ক্লাস দিব। আমরা আমাদের যে পরিবেশের মধ্যে বা আমরা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করি বিভিন্ন জিনিসের সংকেত কিন্তু আমাদের জানা থাকা দরকার। একজন বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমাদের এই জিনিসগুলো জানা থাকতে হবে। যেমন আমরা এই যে ব্লিচিং পাউডার ব্যবহার করি, তারপরে সাবান, গ্লিসারিন, প্রত্যেকটারই কিন্তু সংকেত আছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি পানি এবং অক্সিজেন। এখানে অ্যাকচুয়ালি আমরা বলছি যে মৌল এবং যৌগ, মৌল বা যৌগ। তো তোমরা কি এখানে বলতে পারবে নিশ্চয়ই, আশা করি, যে কোনটা মৌল এবং কোনটা যৌগ। মৌল হচ্ছে যে পদার্থ একটি মাত্র বা একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন, এই অক্সিজেনের মধ্যে কিন্তু একই ধরনের পরমাণু আছে, অর্থাৎ শুধুমাত্র অক্সিজেন আছে, সেজন্য এটা হচ্ছে অক্সিজেনের মৌল। এই যে এটা হচ্ছে মৌল। আবার পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি পানির মধ্যে দুই ধরনের পরমাণু আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এজন্য এটা হবে যৌগ। তাহলে আমরা সংকেত কাকে বলে সেটা দেখতে পেলাম। তো আমরা আমাদের পরিচিত বিভিন্ন রাসায়নিক পদার্থের বা আমরা ব্যবহার্য বিভিন্ন পদার্থের সংকেত কিন্তু শেখার চেষ্টা করব, এতে আমাদের এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো এখানে আরও কয়েকটা মৌলের সংকেত আমরা দেখতে পাচ্ছি, যেমন যে লবণ আমরা যে রান্নার কাজে ব্যবহার করি, লবণের সংকেত হচ্ছে NaCl। তারপরে সুক্রোজ, যেটা চিনি হিসেবে আমরা বাজারে কিনতে পাই, সেটার সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। তারপরে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনেগার ওই যে আচার তৈরি করতে যেটা ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে, এটার কিন্তু সংকেত আছে। আবার বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এটাকে বলা হয়, এটাও কিন্তু আমাদের বাসাবাড়িতে রুটি তৈরির কাজে, হোটেলে এগুলোকে ব্যবহার করা হয়। তো এরকম আমাদের ব্যবহার্য বিভিন্ন রাসায়নিক পদার্থের সংকেত আছে এবং এগুলো আমাদের জানা থাকতে হবে। তো সংকেতের সংজ্ঞাটা তোমরা ভালোভাবে শিখে নিবে শিক্ষার্থীরা। আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যোজনী কাকে বলে। যোজনী, তো এই জিনিসটা আসলে যোজনীর সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়। তোমাদের অষ্টম শ্রেণী লেভেলে বলতে গেলে আমরা যে সংজ্ঞাটা এখানে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। যোজনীকে আরও বিভিন্নভাবে মানে উপস্থাপিত করা যায় বা প্রকাশ করা যায়, আমি বলেছি। এটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে উঠলে আরও ভালোভাবে শিখতে পারবে বা জানতে পারবে। তো এখানে এই সংজ্ঞাটা আপাতত তোমরা মুখস্থ করে নিবে যে কোনো মৌলের যতটি পরমাণু বা কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা মৌলকে উপস্থাপন করা হয়েছে। এই যে 4টা মৌল, হাইড্রোজেন, পানি, তারপরে 2 নম্বর যে যৌগটা আছে সেটা হচ্ছে মিথেন, যেটা আমাদের বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়, তারপরে অ্যামোনিয়া NH3 এবং একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে অক্সিজেন কতটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টা হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, সেজন্য অক্সিজেনের যোজনী এখানে 2। আবার কার্বনের কথা তুমি চিন্তা করো, এটা সিটা হচ্ছে কার্বনের প্রতীক। সো কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এই মিথেন যৌগে, সেজন্য এখানে কার্বনের যোজনী হচ্ছে 4। আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, সেজন্য এই যৌগের মধ্যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। কিন্তু এখানে এই যে 4 নম্বর যৌগটা আছে CO2 বা কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাহলে আমরা কিভাবে কার্বন এবং অক্সিজেনের যোজনী চিন্তা করব? আসলে যদি আমরা হাইড্রোজেন দেখি যে কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, সেটাই হবে কার্বনের যোজনী। তাহলে আমরা আগেও দেখেছি যে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং এখানে কার্বনের যোজনী কিন্তু অলওয়েজ 4ই হবে। আবার অক্সিজেন আমরা আগেও দেখেছি অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, সেজন্য এখানেও কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমরা কিভাবে যোজনীকে ব্যবহার করে কোনো একটা যৌগের বা মৌলের সংকেত লিখতে হয় সেটার উপর আমি আলাদা একটা ক্লাস নিব। এটার আলাদা কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যদি আমরা জানি বা জেনে নিই তাহলে অতি সহজে যে কোনো যৌগের আমরা বা যে কোনো মৌলের সংকেত লিখতে পারবো। তাহলে সংকেতের যোজনীর যে সংজ্ঞাটা আমি এখানে উপস্থাপন করেছি সেটা তোমরা ভালো করে শিখে নিবে। এবং এখানে দেখো তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলা সম্পর্কে
অষ্টম শ্রেণী লেভেলে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। এজন্য আমি 1 থেকে 20 পর্যন্ত মৌলের যোজনীকে এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত একদম ডান পাশে তার যোজনীগুলোকে উপস্থাপন করা হয়েছে। যেমন এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হিলিয়ামের যোজনী 0, তারপরে লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, সোডিয়ামের হচ্ছে এখানে সোডিয়ামের 1। এরকমভাবে 20টা মৌলের যোজনীকে উপস্থাপন করা হয়েছে। আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম এবং তার যোজনী কীভাবে সহজে আমরা আত্মস্থ করতে পারি সেই বিষয়ে আমি কথা বলেছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আসো আমরা চতুর্থ প্রশ্নের মধ্যে যাই। চতুর্থ প্রশ্ন হচ্ছে যৌগমূলক কাকে বলে, বা রেডিক্যাল এটাকে বলা হয়। যৌগমূলক, তোমাদের বইয়ের 77 নম্বর পৃষ্ঠাতে এটা দেওয়া আছে মনে হয়। যৌগমূলক, যৌগমূলকের সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, তোমরা একটু খাতার মধ্যে লিখে নিবে অবশ্যই। যে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ, পরমাণু গুচ্ছ বলতে মানে কয়েকটা পরমাণু যখন একটি মাত্র পরমাণুর আয়নের মতো আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সালফেট মূলক SO4 2-, এটা হচ্ছে একটা যৌগমূলক, এজন্য এটাকে আমরা সালফেট মূলক বলতেছি। SO4 2-, এটা হচ্ছে সালফেট মূলকের সংকেত। আবার এই যে অক্সিজেন, এই অক্সিজেনের যে আয়ন সেটা হচ্ছে O2-। তো এইখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালফেট মূলকটা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে, আর অক্সিজেন যে আয়নটা সেটা শুধুমাত্র অক্সিজেনেরই কিন্তু আয়ন, এখানে অন্য কোনো পরমাণু নেই। তার মানে সালফেটটা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা পরমাণু গুচ্ছ। এখন যখন একটি মাত্র পরমাণুর আয়নের মতো আচরণ করে, তাহলে একটি মাত্র পরমাণুর আয়ন হচ্ছে O2-। আমরা দেখব যে সালফেটটা অক্সিজেন 2- এর মতোই আচরণ করে। কিভাবে করে এবং করে এই কারণেই এটাকে সালফেটকে আমরা যৌগমূলক বলি। কিভাবে করে আমরা একটু দেখি। দেখো, এই হাইড্রোজেন প্লাসের সাথে তুমি যদি অক্সিজেন 2- কে যুক্ত করো তখন সেক্ষেত্রে তৈরি হবে H2O বা পানি। এখানে আমি ব্যালেন্স করি নাই, অর্থাৎ সমতা করা হয় নাই। তো হাইড্রোজেন প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়নের সাথে যখন O2- যুক্ত হয় অর্থাৎ অক্সিজেন আয়ন যুক্ত হয় তখন কিন্তু পানি তৈরি করে, অর্থাৎ H2O তৈরি করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের পাশে কি যুক্ত হচ্ছে, H শুধু মানে 2 যুক্ত হচ্ছে। তাহলে অক্সিজেন 2- দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। একইভাবে একই রকম আচরণ করে সালফেট। দেখো, সালফেটটাও যখন হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয় তখনও কিন্তু সে দুইটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে H2SO4 হাইড্রোজেন সালফেট, বা এটার আরেক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ একটি মাত্র পরমাণুর আয়নের মতো আচরণ করছে। এরকম যত যৌগমূলক আছে সবগুলা যৌগমূলকই কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। তোমাদের বইয়ে কয়েকটা যৌগমূলকের নাম এবং সংকেত দেওয়া আছে, সেগুলো তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করবে, তাহলেই এই বিজ্ঞান তোমাদের জন্য অনেক আনন্দদায়ক হবে। এরপরে আমরা দেখি 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই অধ্যায়ের যে শিরোনাম যেটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উত্তরটা শেখার বা দেখার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা জানি আগের ক্লাসগুলোতে হয়তো আমরা শিখে এসেছি যে পরিবর্তনগুলো সাধারণত দুইভাবে হতে পারে প্রকৃতিতে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন হবে, যেমন পানি থেকে জলীয় বাষ্প হয়, হ্যাঁ, পানি থেকে বরফ হয়, এগুলো হচ্ছে তার ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে একটা পদার্থ তার ধর্ম হারিয়ে নতুন আরেকটা পদার্থে পরিণত হবে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়ায় সংঘটিত হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়া সংঘটিত হয়, যেমন আমরা এক খণ্ড লোহাকে যদি বাতাসে রেখে দেই, এখানে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে কিছুদিন পরে দেখা যাবে সেই লোহার টুকরার মধ্যে মরিচা ধরে গেছে। এই যে পরিবর্তনটা হলো এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, কারণ লোহার ধর্ম আর মরিচার ধর্ম কখনোই একই রকম না। তাইলে এখানে একটা পদার্থ তার ধর্ম সম্পূর্ণরূপে হারিয়ে নতুন আরেকটা পদার্থে পরিণত হয়েছে, সুতরাং এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখানে যে একটা প্রসেস সংঘটিত হয়েছে সেই প্রসেসটার নাম বা সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমাদের পরীক্ষায় যদি প্রশ্নটা আসে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাহলে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি
যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ তাদের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আমরা একটু কেয়ারফুলি সংজ্ঞাটা শিখে নিব, যাতে করে পরীক্ষায় আসলে আমরা উত্তর দিতে পারি। আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের যে পরবর্তী যে পাঠগুলো আছে সেই পাঠগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করব সবগুলা বিক্রিয়াকেই তোমাদের সামনে উপস্থাপন করার এবং বুঝিয়ে দেওয়ার। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এই সংজ্ঞাটা এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ যদি দেখতে চাই তাহলে এখানে একটা উদাহরণ আমি দেখাই দিই। যেমন পানি যে গঠিত হয়, কিভাবে গঠিত হয় পানি, এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি করে। এই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করছে কি ওয়াটার। তাহলে এখানে H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2O। এই যে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন যুক্ত হয়ে দুই অণু পানি তৈরি করতেছে, এই পানির ধর্মের সাথে কিন্তু হাইড্রোজেনের ধর্মের কোনো মিল নাই, কারণ পানি হচ্ছে তরল আর হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ, অক্সিজেন গ্যাসীয় পদার্থ কিন্তু পানি তরল। তার মানে এই দুইটি পদার্থ নিজেদের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য আরেকটা পদার্থে পরিণত হয়েছে। যে প্রক্রিয়া এই কাজটা হয়েছে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের এই অধ্যায় থেকে জানতে হবে। সেজন্য রাসায়নিক বিক্রিয়া কাকে বলে অন্তত এই সংজ্ঞাটা আগে সবাই ভালো করে শিখে নিব। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছি, যে 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাই দিয়েছি, আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ এবং এগুলা উত্তর অবশ্যই শেখার চেষ্টা করবে, মনোযোগ দিয়ে শিখবে, বুঝে শিখবে। তো তোমাদের কিছু কাজ থাকবে, এই যে 5টা প্রশ্ন দিলাম এই 5টা প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শেখাতে অবশ্যই থাকবে তোমাদের কাজ হিসেবে। পাশাপাশি তোমাদের বইয়ের 77 নম্বর পৃষ্ঠাতে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টের মধ্যে বিভিন্ন মৌলের যোজনী, সেখানে ধাতু, অধাতু এবং যৌগমূলকের যোজনীকে উপস্থাপন করা হয়েছে খুব সুন্দরভাবে। কার কার যোজনী 1, কার কার যোজনী 2, এভাবে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তোমরা পুরো চার্ট একবার ভালো করে পড়ে নিবে এবং 1 সপ্তাহ সময় তোমাদের হাতে আছে, 1 সপ্তাহের মধ্যে এই চার্টটা মুখস্থ করে নিবে। এতে করে আমরা আগামী সপ্তাহে যখন আরেকটা ক্লাস নিব সেখানে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কিভাবে আমরা যোজনীকে ব্যবহার করে একটা মৌল বা যৌগের সংকেত লিখতে পারি। সো আমরা যদি চার্টটা আমাদের মুখস্থ থাকে তাহলে অবশ্যই সেই ক্লাসটা বুঝতে অবশ্যই অনেক সুবিধা হবে। তো এইটুক পর্যন্ত তোমাদের দায়িত্ব থাকলো। আশা করি সবাই তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এতক্ষণ পর্যন্ত ক্লাসের মধ্যে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।